বাহিনীর হাতিয়ার, মুক্তি সেনার হাতিয়ার। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। প্রথম প্রহরে আলোর মিছিল। ৭১-এর এ মাসেই বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা। খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সন্তোষ, ক্ষুব্ধ সাংবাদিক ও স্বজনরা। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা স্থান পেল ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। বাঙালি শক্তি ও সাহসের প্রতীক হিসেবে স্বীকৃতি। হাঙ্গেরির সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের দেয়া সংবর্ধনায় বললেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ জনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত। প্রমাণ মিললে সর্বোচ্চ শাস্তি। এবং বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ সহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের শিল্পী কলাকুশলীদের সমাবেশ, শিল্প রক্ষার দাবি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। পহেলা ডিসেম্বর শুরু হলো মহান বিজয়ের মাস। ১৯৭১ সালের এ মাসেই অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দীর্ঘ প্রায় ৯ মাসের সশস্ত্র যুদ্ধ শেষে এ মাসেই আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। ১৯৭১ সালে পহেলা ডিসেম্বরেই শত্রুমুক্ত হয় বাংলাদেশের অনেক অঞ্চল। বিভিন্ন অঞ্চলকে শত্রুমুক্ত করতে এদিনই চলতে থাকে বিভিন্ন মিশন ও পরিকল্পনা। এদেশের দামাল ছেলেরা মরিয়া হয়ে একের পর এক সফল অপারেশনের মাধ্যমে পাক বাহিনী ও সহযোগী রাজাকারদের মনোবল ভেঙে দিচ্ছিল। আর বাঙালি অধীর আগ্রহে গুনছিল শেষ প্রহর, কখন আসবে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা। সর্বশেষ এ মাসের ১৬ তারিখে আসে সেই মাহেন্দ্রক্ষণ, আসে বাঙালি সেই কাঙ্ক্ষিত মহান স্বাধীনতা। পৃথিবীর বুকে জন্ম নেয় রক্তিম সূর্যের একটি লাল সবুজের দেশ, আমাদের বাংলাদেশ। এদিকে বিজয়ের মাসের প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কাউন্সিল। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ এবং মুক্তিযুদ্ধের চেতনা ও বিশ্বাসকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এ কর্মসূচি পালন করছেন তারা। বিজয়ের মাসের প্রথম মুহূর্তটিকে স্মরণ করতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ধানমন্ডি ৩২ নম্বরের পুরো এলাকা। আলোর মিছিলে যোগ দেয়া মানুষরা জানান, ভবিষ্যতের বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা প্রেমীদের দেশ। পয়লা ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করারও দাবি করেছে সংগঠনটি। দীর্ঘ এক যুগ পর খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি বিস্ফোরক মামলায় ২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয় সাংবাদিকরা। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। চাঞ্চল্যকর সাংবাদিক মানিক শাহ হত্যা মামলার ৫ আসামিকে দুপুর ১টার দিকে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনের মধ্যে ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। বাকি ২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়। পাশাপাশি বিস্ফোরক মামলায় অভিযুক্ত ১০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিতে না পারায় ওই ১০ আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। আমরা আশা করেছিলাম সর্বোচ্চ, কিন্তু মনোক্ষুণ্ণ হইনি, কারণ যাবজ্জীবন কারাদণ্ড আমাদের কাছে একেবারে কম না। দুটোই ক্যাপিটাল পানিশমেন্টের, হয় মৃত্যুদণ্ড নাই যাবজ্জীবন। এদিকে অভিযোগপত্রে হত্যা মামলার মূল হোতাদের অন্তর্ভুক্ত করা হয়নি অভিযোগ করে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বজনরা। আমরা মোটেই সন্তুষ্ট নই। যারা এই হত্যাকাণ্ডের পেছনে ছিলেন
তারা পুলিশের চার্জশিট অন্তর্ভুক্ত হয়নি এবং তারা কোনো শাস্তির আওতায় আসেনি। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরাও। সহকর্মীর মৃত্যুর ঘটনা হিসেবে এই 12 বছর পরে যে রায়টি হলো সে রায় আমি ব্যক্তিগতভাবে খুশি নই, এবং সাংবাদিক সমাজও যে এই রায়তে খুশি হয়েছে সেটা আমি মনে করি। কর্তৃপক্ষ এবং রাষ্ট্রপক্ষ যথাযথভাবে অপরাধ এবং অপরাধীদের দণ্ড বিচারে ব্যর্থ হয়েছে। 21 পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহাকে 2004 সালের 15 জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের কাছেই বোমা মেরে হত্যা করে চরমপন্থীরা। ঘটনার 2 দিন পর 17 জানুয়ারি খুলনা সদর থানার উপপরিদর্শক রণজিৎ কুমার দাস বাদী হয়ে 2টি মামলা দায়ের করেন। মানিক শাহ হত্যাকাণ্ডের পর দাবি উঠেছিল অর্থ যোগানদাতা ও মদতদাতাদের বিচারের আওতায় আনায়, কিন্তু এ রায়ে তারাও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তবে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করছেন প্রত্যাশিত রায় উচ্চ আদালত থেকে আসবে। খুলনা থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ। সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এই অসন্তোষ প্রকাশ করেন তারা। হত্যাকাণ্ডের শাস্তি কখনো যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে না, অবিলম্বে রায় পুনর্বিবেচনা করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। হত্যাকাণ্ডের জন্য সর্বোচ্চ যে শাস্তি সেটি আমাদের প্রত্যাশা ছিল। এই রায়টি আমি মনে করি তার পরিবারের কাছে এবং বাংলাদেশের পেশাদার সাংবাদিকদের কাছে গ্রহণযোগ্য না। আমরা আদালতের প্রতি সম্মান রেখেই বলি যে কোনো পর্যায়ে তদন্তে ঘাটতি থাকুক না কেন, যে কোনো পর্যায়ে তদন্তে গাফিলতি থাকুক না কেন, মামলার রায়টি পুনর্বিবেচনা করা হবে এবং আমাদের দাবি যে প্রকৃত খুনিকে চিহ্নিত করে তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। প্রায় 1 যুগ পরে একটি রায় হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমরা এ রায়ে মোটেই খুশি নই, মোটেই সন্তুষ্ট নেই। তারা যে অপরাধ করেছে, জঘন্যভাবে একজন নির্ভীক সাংবাদিককে হত্যা করেছে, তার শাস্তি হওয়া ছিল মৃত্যুদণ্ড। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে অবিচ্ছেদ্য সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিল ইউনেস্কো। আজ ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় এ সংক্রান্ত আন্তঃসরকারি কমিটি এ সিদ্ধান্ত নেয়। ইউনেস্কোর এ স্বীকৃতিকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, সহিংসতামুক্ত, অসাম্প্রদায়িক এবং মানবিক মূল্যবোধে জাগ্রত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে শোভাযাত্রা শুরু হয়েছে, এই স্বীকৃতির ফলে তা আরও বেগবান হবে। চারদিকে ঢোল আর ডুগডুগির আওয়াজ, সব বয়সী মানুষের চোখে মুখে ভালো লাগা আর উৎসবের ছটা। নানা রঙের, নানা ঢঙের হাতি, পাখি, হরিণ সহ বাংলার লোকজ ঐতিহ্যের নানা কাঠামো। প্রতি বছর পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া অশুভর মোকাবেলায় বাঙালির শক্তি ও সাহসের প্রতীক মঙ্গল শোভাযাত্রার চিত্রটি এরকমই। স্বৈরশাসক এরশাদের শাসনামলে প্রতিবাদের প্রতীক হিসেবে মঙ্গলযাত্রা শুরু হলেও কালের পরিক্রমায় তা এখন পরিণত হয়েছে বাঙালির সংস্কৃতিতে। বাঙালি সংস্কৃতির চিরন্তন জাগরণের প্রতীক এই শোভাযাত্রা যাদের পরিশ্রমে টিকে আছে, ইউনেস্কোর এই স্বীকৃতিতে সবচেয়ে বেশি খুশি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের কাছে এই প্রাপ্তিটা অনেক বেশি, যে আমরা দেশ অনেক কিছু হারাচ্ছে কিন্তু অনেক কিছু যোগ হচ্ছে, সেই সাথে আমরা কালচারালি আসলে এই অ্যাচিভমেন্টের জায়গাটাতে মানে আমরা এটা রিপ্রেজেন্টার, এটা ভাবতে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের যে পরিশ্রমটা সর্বসম্মিলিত একটা পরিশ্রম আমরা করি, তো এটা যখন আন্তর্জাতিক পর্যায়ে যায় সেই ভালো লাগাটা আসলে মুখের ভাষায় প্রকাশ করে পারা যায় না। নিঃসন্দেহে আমাদের সকলের জন্য, সকল শিল্পীদের জন্য, বাঙালিদের জন্য এটা গর্বের বিষয় এবং আনন্দের। এই স্বীকৃতি আমরা মনে করি যে এটা প্রয়োজন ছিল। সব সংকীর্ণতা ভুলে অগ্রগতির পথে এগিয়ে চলা বাংলাদেশের স্বপ্ন বুনে দেয়া এই শোভাযাত্রার স্বীকৃতি বাঙালিকে তার সংস্কৃতি চর্চায় আরো উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিশিষ্টজনরা। বিশ্ববাসী যদি এই মঙ্গল শোভাযাত্রাকে স্বীকৃতি দেয়, তার অর্থই হচ্ছে অশুভর বিরুদ্ধে শুভর জয় এবং শুভর লড়াই মধ্যে দিয়ে জয়ের একটা সুযোগ বা দোতক। এটি অত্যন্ত ভালো কথা। বাংলাদেশ গর্বিত, পরিতৃপ্ত। 2 বছর আগে ইউনেস্কোর অবিচ্ছেদ্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করে বাংলা একাডেমি। নানা পর্যায়ের পরীক্ষা নিরীক্ষার পর ইউনেস্কো তা গ্রহণ করল। এই অর্জনকে সরকারের সাফল্য হিসেবে অভিহিত করেছেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শহীদুল ইসলাম। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। আগামী 15 ডিসেম্বরের মধ্যে দেশীয় চ্যানেলে বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়াল বন্ধ না হলে সংশ্লিষ্ট চ্যানেলের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের সংগঠন এফটিপিও। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী সমাবেশ শেষে
কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক মামুনুর রশিদ। এছাড়া দেশীয় শিল্প বাঁচাতে দেয়া 5 দফা কর্মসূচি মেনে নিতে সরকারকে 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। বিদেশি টেলিভিশন চ্যানেলের আগ্রাসনে যখন হুমকির মুখে দেশীয় সংস্কৃতি, তখন শিল্পে বাঁচি শিল্প বাঁচায় স্লোগানে 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে হাজারো টেলিভিশন শিল্পী ও কলাকুশলী। সকালে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর প্রয়াত গুণী নাট্যজনদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দেশীয় সংস্কৃতি রক্ষার স্বার্থে 13টি সংগঠন একজোট হয়ে অংশ নেয় এই সমাবেশে। 5 দফা দাবি তুলে ধরেন আগত শিল্পী ও কলাকুশলীরা। বিদেশি ডাবিংকৃত নাটক বন্ধ হোক, আমাদের বিজ্ঞাপন দেশের বাইরে চলে যাচ্ছে সেটা বন্ধ হোক। এখানে চ্যানেলগুলো বাংলাদেশের শিল্পীদের কোনোভাবেই মূল্যায়ন করে না। যা যা আছে ওগুলো সব আমাদের দেশে বন্ধ হয়ে যায়। আমাদের অনুমতি ছাড়া কেন বাইরে থেকে লোক আসবে? কারণ আমরা তো বাইরে গিয়ে অনুমতি ছাড়া কাজ করতে পারি না। শিল্পীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন টেলিভিশন চ্যানেল মালিকরাও। আমাদের যে সম্মিলিত যে আন্দোলন, এই আন্দোলন ব্যর্থ হওয়ার নয়, এবং আপনাদের যে কোনো আন্দোলনে আমাদের মিডিয়া ইউনিটি আপনাদের পাশে থাকবে। শিল্পীরাই তাদের শক্তি, এটা তারা মনে করে, এবং শিল্পীদের পাশে, কলাকুশলীদের পাশে সবগুলো চ্যানেল সব সময় দাঁড়িয়েছে। অবিলম্বে এমন একটি নীতিমালা প্রণয়ন করা হোক যেখানে এই ধরনের আগ্রাসন থাকবে না। বিদেশি সংস্কৃতির আগ্রাসন বন্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিল্পীরা। তাই অবিলম্বে তাদের দাবি মেনে নিতে সরকার ও চ্যানেল কর্তৃপক্ষকে সময় বেঁধে দেন সংগঠনের আহ্বায়ক গুণী নাট্যজন মামুনুর রশিদ। 31 ডিসেম্বরের মধ্যে আমাদের দাবিগুলি না মানলে 1 জানুয়ারি থেকে আমরা দুর্বার গণ আন্দোলন শুরু করব। 15 ডিসেম্বরের পর যদি একটি ডাবিং সিরিয়াল চলে তাহলে আমরা সেই চ্যানেলের সামনে অবস্থান নেব। নবীন প্রবীণ শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে দিনব্যাপী চলা এই আয়োজনে দাবি পূরণের দৃপ্ত শপথ নেন সবাই। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে স্বর্ণের দোকানে অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, অভিযানে নেমেছে পুলিশ। এবং মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে আটকদের মুক্ত করতে চেষ্টা স্বজনদের। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ জানালো দূতাবাস। হাঙ্গেরিতে ওয়াটার সামিট সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের সফর শেষে বুধবার রাত 10:57 বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ওয়াটার সামিটে যোগ দিতে রোববার বুদাপেস্টের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী। 4 দিনের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সামিটে যোগদান ছাড়াও হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার হাঙ্গেরির বুদাপেস্টে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, তারা আবারও ক্ষমতায় এলে ব্যাহত হবে গণতন্ত্র, ব্যাহত হবে উন্নয়ন। বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, আমাদের একটাই লক্ষ্য যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ করতে চাই। জাতির পিতাকে হত্যার পর থেকে আমরা দেখছি যে বাংলাদেশে কি ছিল, 19টা কু হয়েছে, একটা পর একটা কু, সারা রাত কারফিউ। যদিও জিয়াউর রহমানের দল বলে তারা কি গণতন্ত্র দিয়েছে, তাহলে যে গণতন্ত্র তো না, ওটা তো কারফিউ গণতন্ত্র। কারণ জিয়া আমাদের প্রতিদিন রাত্রে মানে 11টা থেকে সকাল 6টার মধ্যে কারফিউ থাকতো। কোনো মানুষের বাইরে বেরোবার কোনো সুযোগ ছিল না, অর্থাৎ মানুষকে বন্দী করে রাখা। তো ওই কার্যিক গণতন্ত্রই এদেশে মানুষ ভোগ করেছে। আর খুনিদেরকে বিভিন্ন দেশে মদত দেওয়া, চাকরি দেওয়া, তাদেরকে পুরস্কৃত করা, তাদের বিচার না করা, এটাই ছিল তাদের কালচার।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 5 জনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি জানান, পূর্ণ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া গেলেই অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক তদন্তে ইঞ্জিনিয়ারদের গাফিলতির বিষয়টি নিশ্চিত করলেও অভিযুক্তের নাম প্রকাশ করেননি বিমানমন্ত্রী। অয়েল পাইপ যেটা আপনার আসে, যেটা দিয়ে এক্সিট করে আর কি, সেই পাইপের ওখানে নাট ঢিলে হয়ে কারণে এটা সিপেজ হয়েছে। এই হলো ফাইন্ডিং যেটা হচ্ছে আর কি। যদিও আমাদের অনবোর্ড ইঞ্জিনিয়াররা অত্যন্ত দক্ষতার সাথে সেটাকে সারিয়ে নিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে হিউম্যান ফেলিয়ার ফ্যাক্টরটাই হচ্ছে প্রধান বলে তারা চিহ্নিত করেছেন। চেয়ারম্যান সাহেব যেটা জানালেন যে 5 জন অথবা একটু বেশিও হতো 1-2 জন, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে ম্যানেজমেন্টকে তারা জানিয়েছে, যারা দায়িত্বে ছিলেন এই ইসের ব্যাপারে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং তো বটেই, আমরা মনে করি পরিচালনা পদ্ধতিতে যে ত্রুটিগুলো আছে সেগুলোকে এখন খুঁজে বের করা অনেক সহজ হবে। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত 9:45টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কয়েকজন নেতাকর্মী। বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করে মাহমুদুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রদ্রোহ সহ বিভিন্ন অভিযোগে 70টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। 3.5 বছর কারাগারে থাকার পর গত 23 নভেম্বর জামিনে মুক্তি পান মাহমুদুর রহমান। ওই দিন বিকেলেই হাসপাতালে ভর্তি হন তিনি। সন্ত্রাসবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ঢাকা সফররত ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেছেন, ভারত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সাক্ষাতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা সহ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলাও অংশ নেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক, সহযোগিতা, সন্ত্রাসবাদ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতি সন্ত্রাসবাদের বিপক্ষে জিরো টলারেন্স নীতি অবলম্বনের কথা জানান ভারতীয় প্রতিনিধি দলকে। এ সময় ভারতের উরি ও পাঠানকোটে সন্ত্রাসী হামলার নিন্দাও জানান রাষ্ট্রপতি। বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া ও প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়। হত দরিদ্রদের মাঝে 10 টাকা কেজিতে চাল বিতরণ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই কর্মসূচি নির্বিঘ্ন করতে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হয়নি বলেও জানান মন্ত্রী। বুধবার রাজধানীর সিডা মিলনায়তনে খাদ্য নিরাপত্তার জন্য দায়িত্বশীল খাদ্যাভ্যাস, ব্যক্তি ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক এক সেমিনারে একথা জানান তিনি। হতদরিদ্র যারা, তাদের জন্য 10 টাকা কেজিতে 50 লক্ষ পরিবারকে 30 কেজি করে চাল দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। এই কর্মসূচিতে প্রথম কিছুটা অনিয়ম ধরা পড়েছে, ডিলারদের ডিলারশিপ বাতিল করেছি। আমাদের এমনকি আমাদের সরকার দলীয় লোকজনকে আমরা গ্রেফতার করতে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে আমরা ছাড়ি নাই। আমরা এমন একটা সুন্দর কর্মসূচি, যে কর্মসূচিটা যাতে বিতর্কিত না হয়, প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে ইনশাআল্লাহ সেই কর্মসূচিকে আমরা একটা এখন স্বচ্ছ অবস্থায় আমরা নিয়ে আসতে প্রায় সক্ষম হয়েছি। খাদ্যবান্ধব কর্মসূচির ব্যাপারে আমি বলতে চাই যে আমরা এই 3 মাসের মধ্যে এটা ডাটাবেজের মধ্যে নিয়ে আসবো। সমস্ত বাংলাদেশের এই যারা কার্ড হোল্ডার যারা, আমরা ডাটাবেজের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আরো একেবারে সম্পূর্ণ স্বচ্ছতা আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন এই কর্মসূচিটা। রাজনীতি থেকে দূরে রাখতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সরকার নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে দলের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশকে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু করে রাজনীতিবিদদেরকে সরিয়ে দেওয়ার যে নীল নকশা, সেটাকে বাস্তবায়িত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে সুপরিকল্পিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য ষড়যন্ত্রমূলকভাবে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে তাদের সাজা দেওয়া হচ্ছে।
প্রবাসের সময় আরো থাকছে আলো ঝলমলে আয়োজনে লন্ডনে হয়ে গেল কারি অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড আসর। সম্পৃক্ত হতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার রায় 16 জানুয়ারি ঘোষণা করা হবে। বুধবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন রায়ের এদিন ধার্য করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ মামলার 23 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। বুধবার 3 আসামির পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। যুক্তিতর্ক শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এ মামলায় 35 আসামির মধ্যে গ্রেফতার আছে 23 জন এবং পলাতক আছে 12 জন। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। এদিকে রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্বজনরা। আর্গুমেন্টে আসামিপক্ষ এই মামলা থেকে আসামিদের পক্ষে কোনো সুবিধা আদায়ের মতো কোনো যুক্তি তারা উপস্থাপন করতে পারে নাই। মামলাটা সুন্দর সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়েছে। যে 35 জন আসামি ছিলেন তাদের পক্ষে যুক্তিতর্ক সমাপ্ত হওয়ার পরে বিজ্ঞ আদালত পরবর্তী রায়ের জন্য 16/1/2017 নির্ধারণ করেছে। 7 জনকে নির্মমভাবে নির্যাতিতভাবে হত্যা করেছে। সারা বাংলাদেশের মানুষ এমনকি সারা পৃথিবীর মানুষ তাকায় রয়েছে হত্যার রায়ের উপরে। যে এটা আমি চাই আমার স্বামীর হত্যার ন্যায় বিচার হোক এবং সর্বোচ্চ সাজা হোক। এখন থেকে মাত্র 400 টাকা দিয়ে কিডনি ডায়ালাইসিসের সুযোগ পাবেন দেশের সাধারণ মানুষ। বুধবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে স্বাস্থ্য খাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রথম প্রকল্প উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একথা বলেন। এই প্রকল্প স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বাংলাদেশের অসংক্রামক ব্যাধিগুলোর অন্যতম হল কিডনি রোগ, যে রোগে প্রতি বছর প্রায় 10% মানুষ আক্রান্ত হন। বুধবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে স্বাস্থ্য খাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রথম প্রকল্প হিসেবে NIKDU সান্ডুর ডায়ালাইসিস সার্ভিস সেন্টারের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যেখানে মাত্র 400 টাকার মাধ্যমে সাধারণ ইউনিটে এবং 2190 টাকা প্রদান করে প্রাইভেট ডায়ালাইসিস করার সুযোগ পাবে রোগী। যারা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না, কিডনি রোগে নিরাময় করতে পারে না, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে আমি মনে করি। 400 টাকা দিয়ে গরিব মানুষ, দরিদ্র মানুষরা এখানে ডায়ালিসিস করার সুযোগ পাবে এবং সফল হলে জেলা পর্যায়ে ইনশাআল্লাহ বিভাগ পর্যায়ে থেকে জেলা পর্যায়ে আমরা করব। কিডনি বিকল রোগীদের চিকিৎসায় 70টি ডায়ালাইসিস মেশিনের এই সেন্টারটি স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখবে বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমরা যে ভবিষ্যতে যাত্রা শুরু করলাম তার প্রথম প্রকল্প, কোনো অবস্থাতেই এই প্রকল্পকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি এখানে আমরা সফল হই, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার যে দর্শন, সেই দর্শন আমরা বাংলাদেশে সাকসেসফুল করতে পারবো। আগামী মাসে 31টি মেশিনের মাধ্যমে এ সেবা চট্টগ্রামে পৌঁছে দেওয়া হবে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে আটক 750 বাংলাদেশির মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন। আটককৃতদের মুক্ত করার চেষ্টা চালাচ্ছেন তাদের স্বজনরা। কুয়ালালামপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের। গত 27 নভেম্বর রোববার মালয়েশিয়ার নেগারি সিম্বেলানের পোর্ট ডিকশন জিমার্ট কনস্ট্রাকশন সাইট থেকে ইমিগ্রেশন পুলিশের অভিযানে যে 767 জন বাংলাদেশিকে বৈধ কাজের পারমিট না থাকায় গ্রেপ্তার করা হয়েছিল, তো সেখানে দেখা গেল তাদের মালিক পক্ষকে যখন অবহিত করে ফোন করে, তখন মালিক পক্ষ সেই ক্যাম্পে গিয়ে কিছু জরিমানা মওকুফ করে। জরিমানা মওকুফ করার পর সেখান থেকে তাদেরকে ছাড়িয়ে নেওয়া হয়। তবে কতজন শ্রমিককে ছাড়িয়ে নেওয়া হয়েছে তার সঠিক কোনো হিসাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ক্যাম্প থেকে মুক্তি পাওয়া এক বাংলাদেশির সাথে কথা বলে জানতে পারলাম প্রায় 70% লোক যারা নৌকায় করে এসেছে মালয়েশিয়ায়, এবং অনেকে আসে আবার ভিজিট ভিসা নিয়ে, আবার অনেকে আছে যারা স্টুডেন্ট ভিসায় এসেছে। তবে এখানকার অনেক স্টুডেন্টরা যখন তাদের কলেজে ফোন করেছিল, কিন্তু কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবে না বলেও তারা চাপ জানিয়ে দিয়েছেন। আর এ ব্যাপারে আমি যখন বাংলাদেশ হাইকমিশনের অফিসে ফোন দিয়েছিলাম, তাদের ফোন এঙ্গেজ পাচ্ছি, সে ব্যাপারেও আমি
তাদের কাছ থেকেও কিছু জানতে পারি নাই এখনো পর্যন্ত। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে যে ক্যাম্পে নিয়ে যাচ্ছিলেন, যখন তাদেরকে গাড়িতে উঠাচ্ছিলেন তখন তাদের হাতে মোবাইল ছিল। সেই মোবাইল দিয়ে সেখানে থাকা তাদের বন্ধু বান্ধব যারা আছে আশেপাশে, ভাই ব্রাদার এবং মালিক পক্ষ বা এজেন্ট, যাদেরকে সবাইকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় গেলে তাদেরকে ছাড়িয়ে আনতে পারবে, সেই ব্যাপারে ওরা আগেই ফোন করে জানিয়ে দিয়েছিল ওদের মালিক পক্ষকে। এদিকে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে সেদেশের সরকারের পক্ষ থেকে প্রতিবেদন পেয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বুধবার দূতাবাসের লেবার কাউন্সিল মোহাম্মদ সায়েদুল ইসলাম অবৈধ বাংলাদেশিদের মালয়েশীয় সরকারের বৈধকরণ কর্মসূচির সুযোগ গ্রহণ করার পরামর্শ দেন। যতজন আটক হয়েছে তারা আমাদের কাছে তালিকা পাঠানোর পরে যথাযথভাবে আমরা এটি যাচাই বাছাই করে তখনই সুনির্দিষ্ট করে বলতে পারবো যে কতজন বাংলাদেশি আটক হয়েছে। মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমরা আশা করছি যে তাদের কাছ থেকে যে প্রতিবেদনটি পেলে আমরা তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা যাচাই করে এই সুনির্দিষ্ট সংখ্যাটি সুনির্দিষ্টভাবে বলতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে মালয়েশিয়া সফরের মধ্যে দিয়ে তিনি দেশের সরকারকে উপস্থাপন করেন যে যারা এদেশে অবৈধভাবে বসবাস করছে তাদেরকে বৈধতার আওতায় আনা। এই রিহায়ারিং প্রোগ্রামটি এই বছরের গত ফেব্রুয়ারির 15 তারিখ থেকে শুরু হয়েছে এবং এই বছরের ডিসেম্বর পর্যন্ত চলবে বলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। যারা বৈধভাবে এদেশে প্রবেশ করেছে, যে সমস্ত গেজেটেড পোর্ট অফ এন্ট্রি আছে তার মাধ্যমে যেগুলো যারা প্রবেশ করেছে এবং 6 মাসের বেশি অবৈধ আছে, সেরকম লোকজন তারা এখানে বৈধতার আওতায় নিয়ে আসবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে গহনার দোকানে অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জ্যাকসন হাইটসের কুনাল জুয়েলার্সের সামনে পুলিশের গাড়ির ভিড়। দোকানের ভেতরে ডাকাতদের কেউ রয়েছে ভেবে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে অভিযান চালায় তারা। দিনভর বৃষ্টির মধ্যে সন্ধ্যাকেই মোক্ষম সময় হিসেবে বেছে নেয় ডাকাতরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধের আগ মুহূর্তে ক্রেতা সেজে গহনার দোকানটিতে প্রবেশ করে 3 ডাকাত। ভেতরে ঢুকেই বাংলাদেশি 2 নারী বিক্রয়কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ এবং অর্থ দাবি করে তারা। এর মধ্যেই এক বিক্রয়কর্মী পুলিশকে খবর দেওয়ার গোপন কলিং বেল চাপেন। এর পরপরই পুলিশ এসে হাজির হয়। রাস্তার উল্টো দিকে একই মালিকের আরেকটি দোকান থেকে মালিক ও আশপাশের লোকজনও এসে জড়ো হয় কুনাল জুয়েলার্সের সামনে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা অস্ত্র উঁচিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান ওই এলাকার বাংলাদেশি ব্যবসায়ীরা। ছুটে আসলাম টিডি ব্যাংকের কর্নার পর্যন্ত। আসার পরে ওখানে আমরা দাঁড়িয়ে দেখলাম সামনে ভারী ভারী অস্ত্র নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে সবাই। আস্তে আস্তে পুলিশ যে সময় বেশি হতে থাকলো, আমাদের সিভিল যত লোকজন ছিল সবাইকে দূরে সরাই দিল। এটা অবশ্যই আতঙ্কের বিষয়, কারণ আমরা এখন বাঙালি কমিউনিটি যারা আছি সবার ভিতরে একটা আতঙ্ক আছে। এরকম একটা ঘটনা ঘটছে, যারা বিজনেস আছে বাঙালি কমিউনিটি সারা যারা আছে সবাই সবার নিরাপত্তাটা চায়। 2 বছর আগে ঠিক এ দোকানের পাশের একটি দোকানে এবং বছর খানেক আগে দোকানটি সংলগ্ন টিডি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সার্বক্ষণিক পুলিশি টহলের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আলো ঝলমলে আয়োজনের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল কারি অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের 12তম আসর। লন্ডনের স্থানীয় সময় সোমবার দ্য বাটারসি ইভোলেশন হলে আয়োজিত গালা ডিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সারা ফার্গুসন। ব্রিটিশ মন্ত্রী, এমপি, টিভি সেলিব্রিটি, অভিনেতা ও বিশিষ্টজনরাও এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন BBC 1 এর জনপ্রিয় উপস্থাপক এলিস্টার মাগওয়ান। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা বাংলাদেশি হলেও এটি ব্রিটেনের মূলধারায় অন্যতম ইভেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। পুরো দেশকে 11টি এলাকায় ভাগ করে সেরা রেস্টুরেন্ট ও টেকওয়ে ডেলিভারি বিভাগে মোট 13টি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে স্যার লর্ড গোলাম নূরকে মরণোত্তর বিশেষ সম্মাননা জানানো হয়।
অভিজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে রেস্টুরেন্ট ও টেকওয়ের খাবারের মান, পরিবেশনা, ক্রেতাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা সহ বেশ কিছু বিষয় বিবেচনা করে এসব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্মানজনক এই অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত বিজয়ীরা। আমরা সবাই খুব খুশি, সবাই আনন্দিত যে আমরা এই 6th অ্যাওয়ার্ড উইন করছি উইদিন আওয়ার Champagne গ্রুপের মধ্যে। Really feel honored to getting this awards. It's like, seriously, I can't have any words to say thanks for being here and winning this awards. So excited, after 15 years, for the Cinnamon Club to be winning this award. ভিডিও বার্তার মাধ্যমে এই আয়োজনে সাফল্য কামনা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। আর অনুষ্ঠান স্থলে উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সারা ফার্গুসন। I'm only very sorry that I can't be there with you. অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার জন্য আমি দুঃখিত। এই প্রতিযোগিতায় যারা মনোনয়ন পেয়েছেন এবং পুরস্কার জিতেছেন তাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের আয়োজকদের, যারা রেস্টুরেন্ট মালিক, কর্মকর্তা, কর্মচারী এবং ভোজন প্রেমীদের এক ছাদের নিচে নিয়ে এসেছেন। এই আয়োজনটি খুবই উৎসাহব্যঞ্জক। তরুণরা এর মধ্য দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় আরো ভালো কিছু করার অনুপ্রেরণা পাবে, আত্মবিশ্বাসী হয়ে উঠবে। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন এর প্রতিষ্ঠাতা। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, এটা সত্যি কিন্তু গভর্নমেন্ট নজরে নিয়েছেন, কিন্তু এটা কিভাবে সলিউশন করতে হবে এটাই হচ্ছে দেখার বিষয়। এবং আমার মনে হয় আমার একটা প্রেজেন্টেশন গভর্নমেন্টের সরকারের কাছে অবশ্যই রয়েছে, এটা থেকে যদি কোনো কিছু নিয়ে আসতে পারি আমি মনে করি দিস ইজ সামথিং উইল বি ভেরি গুড ফর আওয়ার কমিউনিটি এজ এ কারি ইন্ডাস্ট্রি। প্রতি বছরেই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে নতুনত্ব থাকে, বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সবাইকে। ব্রিটেনে বাংলাদেশিদের শ্রমে করা কারি শিল্পকে স্বীকৃতির মাধ্যমে পুরো বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। এই শিল্পকে টিকে রাখতে হলে ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, তা না হলে এই শিল্প থেকে বাংলাদেশিদের আধিপত্য ক্রমেই হারিয়ে যাবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনের এক হলে এ সভা হয়। সংগঠনের সভাপতি নেসার আলী শামসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় এতে বক্তব্য দেন আজাদুর রহমান আজাদ, আবুল ফয়েজ, আব্দুল আজিজ সহ আরো অনেকে। সভায় সংগঠনের গঠনতন্ত্রের বেশ কয়েকটি ধারা সংযোজন ও কমিটির মেয়াদ 3 বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইউরোপীয় দেশ স্লোভেনিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য রপ্তানি বাড়াতে দেশটিতে বাণিজ্য প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে স্লোভেনিয়ার কৃষি, বন ও খাদ্য বিষয়ক উপমন্ত্রীর সাথে বৈঠকের পরে কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি আরো বলেন, জনসংখ্যা কম হলেও স্লোভেনিয়ায় অর্থনীতি অনেক শক্তিশালী। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে অনেক সুযোগ আছে। বৈঠকে বাণিজ্য বাড়াতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় স্লোভেনিয়ায় কৃষি উপমন্ত্রী তানজা ট্রনিসা বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি পণ্য উৎপাদনে স্লোভেনিয়ার অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করতে আগামী বছরে বাংলাদেশে একটি পাইলট প্রকল্পের কাজ শুরু করা হবে বলেও জানান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর খবর। টানা দ্বিতীয় জয় তুলে নিল গেলবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসকে 8 উইকেটে হারিয়েছে মাশরাফির দল। আগে ব্যাট করে 7 উইকেট 124 রান করে রাজশাহী। জবাবে স্যামুয়েলসের 50-তে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। টস জিতে ব্যাট করতে নেমে মুমিনুল সোহানের ব্যাটে ভালো শুরু করে রাজশাহী। ওপেনিংয়ে 38 রান যোগ করে মুমিনুল ফিরে যান 20 রানে। সোহানও দ্রুত তার পথ অনুসরণ করেন। এরপর কুমিল্লার দারুণ বোলিংয়ে খেই হারায় রাজশাহীর ব্যাটসম্যানরা। সাব্বির, মিরাজ, স্যামিরা দ্রুত ফিরে গেলে দলীয় 78 রানে 7 উইকেট হারায় রাজশাহী। তবে শেষ দিকে জেমস ফ্র্যাঙ্কলিনের 44 রানের ক্যামিও ইনিংসে 124 রানের স্কোর পায় পদ্মাপাড়ে দলটি। জবাব দিতে নেমে শুরুতে ইমরুল কায়েসের উইকেট হারায় কুমিল্লা। তবে শেহজাদ স্যামুয়েলসের ব্যাটে দারুণভাবে এগুতে থাকে মাশরাফির দল। শেহজাদ 46 রানে আউট হলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে স্যামুয়েলস অপরাজিত থাকেন 55 রানে।
এর আগের দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে 42 রানে হেরেছে রংপুর রাইডার্স। টস জিতে প্রথমে ব্যাট করে 6 উইকেটে 188 রানের বিশাল সংগ্রহ পায় ডায়নামাইটস। জবাবে 8 উইকেট হারিয়ে 146 রান তুলতে সক্ষম হয় রাইডার্স। ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল দলে যোগ দেয়ায় রংপুরের বিপক্ষে আরও উজ্জীবিত হয়ে মাঠে নামে ঢাকা ডায়নামাইটস। মেহেদী মারুফ ও লুইস মিলে উদ্বোধনী জুটিতে তোলেন 103 রান। ব্যক্তিগত 40 রানে মারুফ আউট হলে প্রসন্ন ফেরেন দ্রুত। 34 বলে 75 রানের ঝোড়ো ইনিংস খেলে লুইস আউট হওয়ার পর উইকেটে স্থিত হতে পারেননি আন্দ্রে রাসেল। রুবেলের বলে ব্রাভো 16, সাকিব 29 ও নাসির 3 রানের সাজঘরে ফিরলে ডায়নামাইটসের দলীয় সংগ্রহ থামে 200-র নিচেই। বড় টার্গেট তাড়া করতে নেমে জামশেদের সঙ্গে আসরে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে খালি হাতেই ফেরেন বুমবুম আফ্রিদি। সাকিব আর জায়েদের বোলিং তোপে 46 রানে 6 উইকেট হারায় রাইডার্স। তবে জিয়াউর রহমান ও সোহাগ গাজীর 87 রানের জুটিতে লজ্জা এড়ায় তারা। গাজীর ব্যাটে আসে 36 রান আর জিয়ার মারকুটে 60 রানের ইনিংসে 8 উইকেট হারিয়ে 146 রান তোলে রংপুর। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। প্রথম প্রহরে আলোর মিছিল। 71-এর এ মাসেই বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা। খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় 9 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ, ক্ষুব্ধ সাংবাদিক ও স্বজনরা। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা স্থান পেল ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। বাঙালির শক্তি ও সাহসের প্রতীক হিসেবে স্বীকৃতি। হাঙ্গেরির সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের দেয়া সংবর্ধনায় বললেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 5 জনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত। প্রমাণ মিললে সর্বোচ্চ শাস্তি। এবং বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পী কলা কুশলীদের সমাবেশ। শিল্প রক্ষার দাবি। দর্শক, এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।